আমরা বিএনপির শাসনামল 2001 থেকে 2006 সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ দুর্নীতি দুঃশাসন অপশাসনের একটি মহোৎসব। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে। 10টা কষ্টের প্রবেশ দেখেছি, বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান রাখার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি। 10 বছর আমি যদি এর পরে আসি, এই 15 বছরের ফেসিবাদী ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল, জনগণকে কনফিউজ করেছে। আমি 2018 সালের ইলেকশনটাই সময় নাই, শুধু চট করে একটু বলি। 2018 সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন করা হয়ই নাই। সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ সদস্য 6 জন বা 5 জনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে। তারেক সাহেবের কথা যদি বলি, আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন, সে কথা সত্য, কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছে না। সেজন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানাঘেরাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না। এই হচ্ছে আমার মানে 1 মিনিটে ঊর্ধ্বর সাথে আমি যতটুকু বলতে পারলাম বললাম। বাংলাদেশের নতুন আওয়ামী লীগ হইতে চাওয়া বিএনপিকে রুখে দেওয়ার মতো শক্তিও বাংলাদেশে উত্থিত হবে। বিএনপির কোনো ভবিষ্যৎ নাই এই রাস্তায় গেলে। বিএনপি জয় বাংলা হয়ে যাবে যেভাবে আওয়ামী লীগ হয়ে গেছে। বিএনপি আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়ায়। সামনে একদিকে ক্ষমতার সম্ভাবনা, অন্যদিকে নৈতিক এবং আদর্শিক দেউলিয়াত্বের বিপদ। যারা মনে করে অন্ধকার ঘরে ঢুকে দেওয়ালে হাত রেখা পথ পাওয়া যায়, তারা ভুলে যায় রাজনীতি শুধু কৌশলের খেলা না, এটা বিশ্বাস এবং মূল্যবোধের যুদ্ধ। আপনি যদি জনগণের ভোট চান তবে তাদের আস্থা অর্জন করতে হবে স্বচ্ছতা দিয়া, জবাবদিহিতার চুক্তি দিয়া। শহীদের আত্মদানকে শুধু পরিবারের কান্না না, রাজনৈতিক শক্তির উৎস। প্রবাসী ভোটারের ব্যাপারে আমার আপত্তি আছে। প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম। দেখেন, একটা বিএনপির ভোটার যাবে না, কিন্তু জামাত ইসলামের ভোটার 2 ঘন্টা আগে যে বসে থাকবে এদের একটা হুইসেল দিলে। কারণ যে যেখানে সারা পৃথিবীতে জামাত করে তারা সবাই কিন্তু টাকা দেয়, সবাই কিন্তু চাঁদা দেয়। তাদের চাকরিটাও যেমন জামাতের মাধ্যম দিয়ে পাওয়া, অতএব একটা অংশ জামাতের ফান্ডে তারা দিতে বাধ্য মৃত্যুর আগ পর্যন্ত। সে মরে গেলে তার ছেলে দেবে, তার ছেলে ভুক্তভোগী। স্বাভাবিক কারণে ওরা তো কর্মী হিসেবে বেতন পায়, সবাই কর্মচারী হিসেবে, কর্মী হিসেবে বেতন পায় না, কর্মচারী হিসেবে বেতন পায়। পার্টির কর্মীদের তো বেতন দিয়ে টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভবপর না। এদের প্রত্যেকে কর্মী না, কর্মচারী। এবং তাদের প্রতিদিনের যে কর্মসূচি থাকে, বাড়ি বাড়ি যাওয়া, তারপরে তাফসির করা, মানুষকে কোরআন দিয়ে শপথ করানো, জামাত ইসলামকে ভোট না দিলে হাবিয়া দোজক পাবা, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাবা, এই যে খারাপ খারাপ কথাগুলো বাড়িতে 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 যে ননসেন্স করে বেড়ায় জামাত ইসলাম, নোংরামি করে বেড়ায়, এতে একবারে আমি নিশ্চিত যে প্রবাসী ভোটারদের ভোটার করতে গেলে এখানে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে এই জামাত ইসলাম। এবং জামাত ইসলামকেই, যার কারণে সরকার ছলে বলে কৌশলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের পদ্ধতিতে ওদেরকে কোনো প্রকার মানে অর্ধেক তো দূরের কথা, কোয়ার্টার ভোটও বিএনপির সাথে টিকছে না, তখন এই পদ্ধতিগুলো এই সরকার বাতলাচ্ছে। এই জন্য পিআর পদ্ধতি নিয়ে আমার ব্যক্তিগত যেমন আপত্তি আছে, প্রবাসী ভোটার নিয়েও কিন্তু আমার ব্যক্তিগত আপত্তি আছে। শুধু রাষ্ট্রের জন্য কি প্রবাসীরা টাকা পাঠায়? তার পরিবারের জন্য পাঠায় না, সন্তানের জন্য পাঠায় না, বাবা মায়ের জন্য পাঠায় না? এইটা তো চিন্তা করতে হবে যে শুধু রাষ্ট্রের জন্য রেমিটেন্স দিলাম, রেমিটেন্স যোদ্ধা। কারণ তুমি তোমার পরিবারের যোদ্ধা না? তোমার পরিবার ধার করে দেনা করে সুদে টাকা নিয়ে সম্পত্তি বেচে তোমাকে বিদেশে পাঠিয়েছে কি জন্য? সুখের মুখ দেখার জন্য। তো তোমার পরিবারের প্রতি তুমি দায়িত্ব পালন করছো, সেটা রাষ্ট্রের জন্য লাভবান হচ্ছে। তো সেইটা নিয়ে এত ভোটার হতে হবে, একবারে ভোট দিতে হবে, এইটা তো হাইব্রিড। এই যে হাইব্রিডদের অনুপ্রবেশ ভোটার হিসেবে কেন হবে? রাজনীতিতে হাইব্রিডের অনুপ্রবেশ যেমন আমি অপছন্দ করি, ঠিক ভোটারেরা একটা জাতীয় নির্বাচনের হাইব্রিড হয়ে বিদেশে থেকে এখানে অংশগ্রহণ করাটা আমি অপছন্দ করি। তারপরে আপনি আসলেন সংরক্ষিত মহিলা আসন। সংরক্ষিত মহিলা আসনে আমার আপত্তি আছে। আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি। এই আন্দোলন, এই বিপ্লবে, এই অভ্যুত্থান আমরা একা করি নাই। আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার। তাদের ভোটাধিকার কেন থাকবে না? তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না, তাদের ভোট প্রয়োগ নিশ্চিত করারও ব্যবস্থা করতে হবে। এগুলা কি আমাদের অন্যায় আবদার? এগুলো আমাদের যৌক্তিক দাবি। প্রবাসীরা হাজার ধরনের বিড়ম্বনার শিকার হন, তার মূল কারণ হচ্ছে তাদের ভোটাধিকার নাই। এই জন্য যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না। একটা জায়গায় খুব সুন্দর করে গুরুত্ব দেয়, সেই জায়গা হলো প্রবাসীরা আমাদের রিমিটেন্স যোদ্ধা। আর বিদেশে
হালকা ওজনের বড় লাগেজ নিয়ে যাওয়া হয়, আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয়। এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয়। আমি ছোট্ট একটা মানুষ, সারা দুনিয়া ঘুরাই, ছোট্ট একটা লাগেজ নিয়ে যাই। নতুন জায়গায় গেলে বন্ধুরা বলে যে আপনার ট্যাগটা দেন। আমি কিসের ট্যাগ? বলে যে আপনার লাগেজ ট্যাগ। আমি বললাম ভাই আমি নিজেই লাগেজ। না দেন, আপনার কষ্ট হবে। আমি তাইলে এইটাই নেন। আর কোনো লাগেজ নাই। আমি বলি এইটাই আমার জন্য যথেষ্ট। কেউ আমাকে একটা শার্ট দিতে চাইলে, একটা গেঞ্জি দিতে চাইলে, কোনো উপহার দিতে চাইলে আমি বলি আমার লাগেজ খুলে দেখেন, জায়গা থাকলে আপনি ঢুকাই দেন। আমার লাগেজে কোনো জায়গা নাই। আর আমি এইখানে সম্পদের বোঝা বাড়াতে আসিনি। আমি এসেছি আমার গুনার বোঝা কমাতে। আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করতে। মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দিবেন, আমি এটার উপযুক্ত লোক নই। আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে। এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে চিন্তা করতেন, তাহলে তাদের এত বিড়ম্বনা পোহানোর কোনো প্রশ্নই উঠত না। বন্ধুরা, আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি, আসি এই দাবির পক্ষে আমরা মজবুতভাবে আছি এবং ইনশাআল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।